তাহলে আমরা কারিগরি ত্রুটির কারণে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমরা যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু করি। যে আমরা এরপরে 25 তারিখে ট্রানজেকশন হচ্ছে মালিকের বড় মেয়ের জীবন বীমা প্রিমিয়াম বাবদ পরিশোধ করা হলো 10,000 টাকা। 28 তারিখে ট্রানজেকশন দেওয়া আছে অগ্রিম প্রদত্ত ভাড়া 1 মাস অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ আমরা 6 তারিখে যে ভাড়া দিয়েছিলাম 3 মাসের জন্য, তো আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অর্থাৎ 1 মাস পার হয়ে গেছে। তাহলে অগ্রিম ভাড়াটা সমন্বয় করতে হবে। এখন আমাদের রিকোয়ারমেন্ট কি? তাহলে আমাদের একটা প্রবলেম দেয়া আছে গৌতম এন্টারপ্রাইজ এর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত তার প্রতিষ্ঠানে সংঘটিত বিভিন্ন লেনদেন বা ঘটনা আমাদেরকে এখানে উল্লেখ করা আছে। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে 1 বা ক নাম্বার হচ্ছে 5, 6, 16 এবং 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তাহলে 4টা লেনদেন 5 তারিখ, 6 তারিখ, 16 তারিখ এবং 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাতে বলছে। আর 12, 18, 22 এবং 25 তারিখের লেনদেনগুলো গৌতম এন্টারপ্রাইজ এর হিসাব বইতে লিপিবদ্ধ করো ব্যাখ্যা ব্যতীত। তাহলে আমার হিসাব বইতে লিপিবদ্ধ করা মানে হচ্ছে জাবেদা লিপিবদ্ধ করা, তবে জাবেদা লেখার জন্য আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে না, সেটা আমাদেরকে বলে দেওয়া আছে। যদি বলে দেওয়া না থাকতো ব্যাখ্যা ব্যতীত, তাহলে আমাকে ব্যাখ্যা সহই লিখতে হতো। গ নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো। অর্থাৎ আমরা যে খ নাম্বারে যে লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করলাম সেই জাবেদার এগেইনস্টে আমার যে খতিয়ানগুলো করা প্রয়োজন সেইগুলাকে আমরা খতিয়ানে লিপিবদ্ধকরণ করব। তারপর ঘ নাম্বার হচ্ছে হিসাব চক্র চিত্র সহ। আমরা জানি হিসাব চক্রের 9টা বা 11টা ধাপ আছে, কোনো কোনো বইয়ে 9টা, কোনো কোনো বইয়ে 11টা, কারণ কিছু কিছু অপশনাল ধাপ আছে, কোনো বইয়ে ইনক্লুড করছে, কোনো বইয়ে ইনক্লুড করে নেই। তাহলে সেই হিসাব চক্রর সেই চিত্র সহ তোমাদেরকে ওখানে অ্যাসাইনমেন্টে উপস্থাপন করতে বলা হয়েছে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমের পরে 4টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবা। তাহলে অনেকটা পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়ার মতো। তোমাদের পরীক্ষার প্রশ্নে যেমন 3টা রিকোয়ারমেন্ট থাকে, তোমরা ক নাম্বার রিকোয়ারমেন্ট, খ নাম্বার রিকোয়ারমেন্ট, গ নাম্বার রিকোয়ারমেন্ট তোমরা আনসার করো, সেই রকম তোমরা এখানে 4টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, 4টা রিকোয়ারমেন্ট তোমরা খাতায় আনসার করবা যেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এই অফসেট পেপারে লিখতে বলা হয়েছে, ওইটার উপরে একটা কাভার পেজ লাগাইতে বলা হয়েছে। এরপরে অ্যাসাইনমেন্টের অর্থাৎ এখানে যেই তোমাদের উত্তরগুলো চাওয়া হয়েছে সেইগুলো তোমরা লিখবা। এরপরে তোমরা নিজে হাতে হাতে অথবা তোমাদের অভিভাবকের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে, যদি তুমি দূরে থাকো, ঢাকার বাইরে থাকো, পাঠাইতে পারবা। তাহলে আমরা এখানে যে অ্যাসাইনমেন্ট দেখলাম, অ্যাসাইনমেন্টের টপিকটা আমরা দেখলাম। এরপর দেখো নির্দেশনা। আমাদের এখানে মূল্যায়নের একটা ব্যাপার আছে। মূল্যায়নটা কিভাবে হবে? মূল্যায়নটা যদিও আমাদের জন্য নির্দেশনা যে আমরা কিভাবে মূল্যায়ন করব। এখন তোমরাও যদি মূল্যায়নের ব্যাপারটা জানো যে আমরা কিভাবে মূল্যায়ন করব, তাহলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট লেখা সুবিধা হবে যে আমি কিভাবে লিখলে আমি অ্যাসাইনমেন্টের মার্ক পাবো। তুমি যদি মূল্যায়নের ধরন না জানো তাহলে তো তুমি কিভাবে উপস্থাপন করবা সেটা বুঝতে পারবে না। এই জন্য দেখো মূল্যায়নের নির্দেশনা হচ্ছে টেবুলেশন ছক অনুযায়ী কার্য সম্পাদন। আমাদের এখানে প্রথমে তো 4টা রিকোয়ারমেন্ট বলা ছিল। তো 1 নাম্বার ছিল যে আমরা লেনদেন চিহ্নিত করে, সেটা আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল ক 5, 6, 16 এবং 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। তাহলে হিসাব সমীকরণে প্রভাব দেখাবো, তাহলে টেবুলেশন ছক অনুযায়ী কার্য সম্পাদন। আমরা যেহেতু হিসাব সমীকরণে প্রভাব দেখাবো তাহলে একটা টেবিল ছক করব, ছক অনুযায়ী তো প্রভাব দেখাবো। তো সেখানে আমাদের 4টা লেনদেনের প্রভাব দেখাইতে বলা হয়েছে। দেখো বলা হয়েছে স্কোর। স্কোর কিভাবে করবে? যদি একটা দফা ঠিক হয় তাহলে 1 মার্ক, প্রথম
রিকোয়ারমেন্টের জন্য 4 মার্ক। তাহলে একটা দফা যদি কেউ টেবুলেশন ছকে ঠিক মতো দেখাইতে পারে তাহলে 1 মার্ক, দুইটা দফা ঠিক মতো দেখাইতে পারলে 2 মার্ক, তিনটা দেখাইতে পারলে ঠিক মতো 3 মার্ক, চারটা দেখাইতে পারলে 4 মার্ক। অর্থাৎ ক নাম্বার রিকোয়ারমেন্টে 4টা লেনদেনের টেবুলেশন ছকে তোমাদের হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলা হয়েছে। যদি 4টা তুমি সঠিকভাবে দেখাইতে পারো তাহলে 4 মার্ক, 3টা দেখাইলে 3 মার্ক, যে কয়টা দেখাইতে পারবা ওই অনুযায়ী মার্ক পাবা। তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের জাবেদা করতে বলা হয়েছে। তাহলে জাবেদাও 4টা করতে বলা হয়েছে। যদি তুমি একটা জাবেদা ঠিক মতো করতে পারো তাহলে 1 মার্ক, 2টা করলে 2 মার্ক, 4টা করতে পারলে 4 মার্ক। তারপর খতিয়ানের জের নির্ণয়। তাহলে আংশিক জের নির্ণয় করতে পারলে 1 মার্ক, আংশিক জের ঠিক আংশিক জের ঠিক হলে 1 মার্ক, অর্ধাংশ ঠিক হলে 2 মার্ক, অধিকাংশ জের ঠিক হলে 3 মার্ক, আর সকল জের ঠিক হলে 4 মার্ক। অর্থাৎ তোমাদের এখানে তো অনেকগুলো খতিয়ান করতে হবে। মনে করো 4টা জাবেদা করলে সেখানে হয়তো 5টা 6টা খতিয়ান হবে। তো সেই অনুযায়ী যদি সবগুলা ঠিক খতিয়ানের জের নির্ণয় করতে পারো ঠিক মতো তাহলে সব ফুল মার্ক পাবা, 4 মার্ক পাবা। হয়তো যদি 5টার 6টার জায়গায় 4টা করতে পারো সেখানে 3 মার্ক পাবা। অর্থাৎ আংশিক মার্ক, আংশিক ঠিক হলে আংশিক মার্ক, পুরা ঠিক হলে পুরা মার্ক। তারপর হিসাব চক্রের ধাপ অনুসরণ। যদি হিসাব চক্রের ধাপ অনুসরণ ঠিক মতো হয়, যেমন আমাদের প্রথমে লেনদেন চিহ্নিতকরণ, অর্থাৎ এখানে যে লেনদেনগুলো আমাদের দেয়া আছে, কিছু আছে লেনদেন নয়, কিছু আছে লেনদেন। তুমি লেনদেন নয় সেগুলো চিহ্নিতকরণ করতে পারলে না, তুমি লেনদেন নয় এটাকেও লেনদেন হিসাবে ধরে নিলা, তাহলে তুমি হিসাব চক্রের ধাপ ঠিক মতো অনুসরণ করতে পারলে না। অর্থাৎ কে কতটুকু হিসাব চক্রের ধাপ অনুসরণ করতে পারলো বা সবগুলো সঠিক করতে পারলো সেই অনুযায়ী তাকে মার্কিং করা হবে। এবং বিশ্লেষণের ক্ষমতা, সকল লেনদেন বিশ্লেষণ করতে পারছে তাহলে ফুল মার্ক, আর অধিকাংশ করতে পারছে তাহলে 3 মার্ক, আংশিক করতে অর্ধাংশ করতে পারছে তাহলে 2 মার্ক। এভাবে আমাদের মার্কিং করতে বলা হয়েছে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যাকাউন্টিং এর জন্য অ্যাসাইনমেন্টের মার্ক হচ্ছে এক একটা জন্য 20 এর জন্য কিভাবে মার্কিং হবে ক্রাইটেরিয়া অনুযায়ী। প্রথম রিকোয়ারমেন্টে 4, পরের রিকোয়ারমেন্টে 4, পরের রিকোয়ারমেন্টে 4। এইভাবে তোমাদের রিকোয়ারমেন্ট ছিল 4টা, কিন্তু এখানে মার্কিং ক্যাটাগরি কিন্তু 5টা। অর্থাৎ তোমরা 4টাই ফিল আপ করবা, 4টাই আনসার করবা। কিন্তু আমরা আরো সার্বিক দিক দেখব, সার্বিক দিক অতিরিক্ত আরো 5 মার্ক রাখা হয়েছে। তাহলে তোমরা আশা করি অ্যাসাইনমেন্ট রিলেটেড যে বিষয়টা ছিল, বিশেষ করে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এক একটা সাবজেক্টের অ্যাসাইনমেন্টের ধরন এক এক রকম হইতে পারে, সেটা ওই বিষয়ে যিনি পড়ান বা উনি বুঝাবেন অথবা তুমি নিজে বুঝতে পারবা। আমি হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট এবং প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করলাম। তো প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে এইভাবে আলাদাভাবে আলোচনা করা সম্ভব হবে না। আমরা প্রথম অ্যাসাইনমেন্টের একটা নির্দেশিকা দিলাম, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো তোমরা টপিক দেখে এবং নির্দেশনা দেখে আশা করি এইভাবে করে ফেলতে পারবা। আমরা প্রথম অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু, এটা কিভাবে লিখতে হবে, কিভাবে এটাকে মূল্যায়ন করা হবে সেই বিষয়গুলো আলোচনা করলাম। তোমাদের এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, কমেন্টে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এইটাও বলে রাখি যে যেহেতু অ্যাসাইনমেন্টটা শুরু হচ্ছে মাত্র এই সপ্তাহে, এই ব্যাপারে সবাই আমরাও খুব বেশি অবগত না, আমরাও হয়তো আরো বিস্তারিত আরো বেশি কিছু জানতে পারবো আস্তে আস্তে। তারপরও তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে যদি আমার জানা থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো। আচ্ছা, তাহলে আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত বিষয়বস্তু দেখলাম। আমরা কিন্তু প্রতি সপ্তাহে, আমি আবারও বলতেছি, প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্টের টপিক এইভাবে বুঝাই দেব না। আর প্রতি সপ্তাহে তুমি হয়তো, আমরা যেমন আজকে প্রথম চ্যাপ্টারের উপরে অ্যাসাইনমেন্ট, প্রথম চ্যাপ্টারের রিভিউ ক্লাস, কিন্তু প্রতি সপ্তাহে তুমি এইভাবেও পাবা না, কারণ অ্যাসাইনমেন্ট আগামী 30 সপ্তাহের মধ্যে তোমাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে 10টা। এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট 1 নাম্বার, আগামী সপ্তাহে হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট আছে 2 নাম্বার, আবার হয়তো 3 সপ্তাহ 4 সপ্তাহ অ্যাসাইনমেন্ট থাকবে না হিসাব বিজ্ঞানের উপরে, কিন্তু আমাদের ক্লাস আমাদের ধারাবাহিকতা অনুযায়ী চলবে। তো তোমরা অ্যাসাইনমেন্টের টপিক দেখে এবং আমাদের পূর্বের আলোচনা অনুযায়ী বা আমাদের নতুন আলোচনা অনুযায়ী তোমরা
অ্যাসাইনমেন্ট সলিউশন করে আমাদের কাছে পাঠাবা। তো আমরা এখন আমাদের ক্লাসে অর্থাৎ রিভিউ ক্লাসে যাব। তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারো, আমি পরে দেখে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে রিভিউ ক্লাসে আমাদের এই ধরনের, আজকে যেহেতু প্রথম অ্যাসাইনমেন্ট, তো প্রথম অ্যাসাইনমেন্ট রিলেটেড এই ধরনের আমি একটা অঙ্ক সিলেক্ট করেছি বই থেকে, যাতে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট করতে সহজ হয়। তোমাদের আমাদের যে রিকমেন্ডেড বুক এর সৃজনশীল উদাহরণ 15 দেখো, জনাব ইউনুস শিকদার একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালিক। 2017 সালের জুন মাসে ব্যবসায় তার নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। তাহলে জুন মাসের 1 মূলধন আনয়ন করেন 2 লক্ষ টাকা। জুন মাসের 10 তারিখে মোট 20,000 টাকার পণ্য ক্রয় করে 16,000 টাকার চেক প্রদান করা হলো। জুন 20 মণিহারি বাবদ খরচ হলো 1,000 টাকা। জুন 28 চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 10,000 টাকা। জুন 30 দোকানের সাইনবোর্ড লাগানোর জন্য অর্ডার দেওয়া হলো 4,000 টাকা। রিকোয়ারমেন্ট ক, জনাব ইউনুস শিকদার এর ব্যবসায়ের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। রিকোয়ারমেন্ট খ, উপরোক্ত লেনদেনগুলো ব্যাখ্যা সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। রিকোয়ারমেন্ট গ, উপরোক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের পরিবর্তনের পরিমাণ ছকের সাহায্যে দেখাও। তাহলে আমাদের এখানে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ এবং লেনদেনে বা হিসাব সমীকরণে এর প্রভাব এটা দেখাইতে বলছে। আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের অ্যাসাইনমেন্টে তোমাদের যে হিসাব সমীকরণের প্রভাব চাইছে, এরপরে জাবেদা চাইছে, এরপরে খতিয়ান করতে বলছে। খতিয়ান তোমাদের ওখানে উল্লেখ আছে যে তোমরা আধুনিক বা চলমান জের পদ্ধতি যে ছক, সেই ছকটা ব্যবহার করতে বলা আছে। তোমরা চলমান জের পদ্ধতির ছক ব্যবহার করবা। তাহলে আমরা এখন অঙ্কে যাব। আমাদের রিকোয়ারমেন্ট 1 হচ্ছে জনাব ইউনুস শিকদার এর ব্যবসায়ের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট ব্যয় কোথায় কোথায় আছে আমরা একটু দেখে নিই। যে প্রথম মূলধন আনয়ন করছে, সেখানে তার কোনো ব্যয় নাই। মোট 20,000 টাকার পণ্য ক্রয় করে 16,000 টাকার চেক প্রদান করা হলো। তাহলে এইখানে তার ক্রয় বাবদ ব্যয় হয়েছে 20,000 টাকা, আর মণিহারি বাবদ খরচ হলো 1,000 টাকা। এটা একটা ব্যয়। চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, এটা কোনো ব্যয় না। দোকানের সাইনবোর্ড লাগানোর জন্য অর্ডার দেওয়া হলো 4,000 টাকা, এইটাও আমাদের ব্যয় সংগঠিত হয় নাই। তার মানে আমার ব্যয় আছে জুন মাসের 10 তারিখ এবং জুন মাসের 20 তারিখ। জুন মাসের 10 তারিখে 20,000 টাকা, জুন মাসের 20 তারিখে হচ্ছে 1,000 টাকা, মোট 21,000 টাকা। তাহলে আমরা উদাহরণ 15 রিকোয়ারমেন্ট ক, বিবরণ টাকা জনাব ইউনুস শিকদার এর ব্যবসায়ের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা তারিখ দিয়ে নিই। তারিখ হচ্ছে জুন মাসের 10 তারিখ। পণ্য ক্রয়
20,000 টাকা। জুন মাসের 20 তারিখ মণিহারি বাবদ খরচ 1,000 টাকা। তাহলে মোট খরচ 21,000 টাকা। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল উপরোক্ত লেনদেনগুলোর ব্যাখ্যা সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে সবগুলো লেনদেনেরই আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা জানো তোমাদের যেমন অ্যাসাইনমেন্টে রিকোয়ারমেন্ট আছে জাবেদা তৈরি করা বা জাবেদা করা। তো জাবেদা করার মূল কাজ হচ্ছে একটা হিসাব সংগঠিত হওয়ার পরে সেই লেনদেন থেকে দুটা পক্ষ নির্ণয় করা এবং একটা পক্ষকে ডেবিট করা আরেক পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হচ্ছে করে জাবেদা লিপিবদ্ধ করা। তাহলে আমাদের যে 2 নম্বর রিকোয়ারমেন্ট এখানে তোমাদের যে জাবেদার কাজ সেইটার একটা মানে ট্রায়াল হয়ে যাবে বা তোমাদের চর্চা হবে। তাহলে আমাদেরকে বলছে ব্যাখ্যা সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। আমাদের কিন্তু জাবেদা করতে বলে নেই, কাজে আমাদের এই ছকটা কিন্তু জাবেদার ছক হবে না, আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে ছক সেই ছক হবে। কাজে তোমরা কিন্তু এই ছকে অ্যাসাইনমেন্টে এই ছক করবা না, তোমাদেরকে জাবেদা করতে বলছে জাবেদার যে ছক জাবেদার ছক করবা। কিন্তু এইখানেও যেহেতু ডেবিট ক্রেডিট নির্ণয় হবে, এই ডেবিট ক্রেডিট নির্ণয় মানেই তো হলে আমাদের আসলে জাবেদা তৈরি করা। তাহলে এইটা প্র্যাকটিস করলে তুমি জাবেদার প্র্যাকটিসটা হয়ে যাবে। ব্যাখ্যা সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তারিখ, বিবরণ, তারপরে হিসাব শ্রেণী বা ডেবিট ক্রেডিট নির্ণয়। আমরা এই জায়গাটা একটু বাড়ায় দেই। ডেবিট ক্রেডিট নির্ণয়, হিসাবের শ্রেণী এবং হিসাব সমীকরণের প্রভাব। তারিখ হচ্ছে জুন মাসের 2017 সাল, জুন মাসের 1 তারিখ। তাহলে 2017 সালের জুন মাসের 1 তারিখ আমাদের এখানে বলা আছে মূলধন আনয়ন করা হলো 2 লক্ষ টাকা। তাহলে মূলধন আনয়ন
2,00,000 টাকা। এখন এই মূলধন আনয়ন করা হলো 2,00,000 টাকা। এর মধ্যে আমাদের দুইটা হিসাব খাত কি আমরা জানি। ব্যবসায় হচ্ছে আমাদের আলাদা সত্তা, মালিক হচ্ছে আলাদা সত্তা। তাহলে মালিক যখন ব্যবসায় মূলধন বিনিয়োগ করলো, মূলধন ব্যবসায় বলবে আমরা 2,00,000 টাকা পাইলাম, আমাদের নগদ টাকা বাড়লো, আর এই টাকাটা আমরা পাইলাম মালিকের কাছ থেকে, মালিককে আবার ফেরত দিতে হবে। কাজেই মালিকের কাছে আমার দায় বৃদ্ধি পাইল। কাজেই ব্যবসায়ী বলবে আমার নগদ টাকা বাড়ছে, নগদ টাকা বাড়লে এটাকে বলি আমরা নগদান, বা নগদের টাকাটা হিসাব রাখি আমরা নগদান হিসাবে। আর মালিকের কাছে যে দায় বৃদ্ধি পায় বা দায় হ্রাস পায়, তাহলে দায়ের সম্পর্কটা আমরা কে বলি? মালিকানা সত্ত্ব বা মূলধন নামে। তাহলে আমরা এখানে বলবো নগদান হিসাব, ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে প্রথম লেনদেনে আমার হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। হিসাবের শ্রেণী, আমরা যদি আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী নির্ধারণ করি, তখন নগদান হিসাব হবে আমার সম্পদ হিসাব, আর মূলধন হিসাব হবে আমার মালিকানা সত্ত্ব। তাহলে কারণ আমরা জানি আধুনিক পদ্ধতিতে যে হিসাবের শ্রেণী বিভাগ করা হয়, সেখানে সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব এইভাবে আমাদের এগুলোকে শ্রেণী বিন্যাস করা হয়। তাহলে সম্পদ হিসাবের শ্রেণী এটা হবে সম্পদ, এটা হবে মালিকানা সত্ত্ব। আর হিসাব সমীকরণে এটার প্রভাব, তো হিসাব সমীকরণে যদি আমি প্রভাব দেখাই, তাহলে নগদান হিসাব ডেবিট, এর কারণে আমার সম্পদ বৃদ্ধি পাবে, আর মূলধন হিসাব ক্রেডিট, এর কারণে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তাহলে আমাদের হিসাব সমীকরণে আমাদের প্রভাব দেখানো হয়ে গেল। তাহলে এইভাবে প্রত্যেকটা লেনদেনের আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব এবং সেটা কোন শ্রেণী, হিসাব সমীকরণে কি প্রভাব, সেটা আমরা দেখাবো। 2 নম্বর, অর্থাৎ জুন মাসের 10 তারিখ আমাদের লেনদেন হচ্ছে 20,000 টাকার পণ্য ক্রয়, 16,000 টাকার চেক প্রদান। টাকার পণ্য ক্রয় করে 16,000 টাকার চেক প্রদান। তাহলে আমাদের লেনদেনটা আমরা এখানে দিয়ে দিছি। তাহলে এর মধ্যে কি কি হিসাব আছে? 1 নম্বর হচ্ছে 20,000 টাকার পণ্য ক্রয় করলাম আমরা, তাহলে ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা। আর আমরা চেক দিলাম 16,000 টাকা, তাহলে চেক দিলে আমাদের ব্যাংক থেকে টাকা কমবে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর বাকি 4,000 টাকা, তার মানে এখন আমি প্রদান করি নাই, তার মানে আমাকে দিতে হবে, তার মানে প্রদেয় হিসাব। তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে, অন্যদিকে ব্যাংক হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে যদি আমরা জাবেদা করতাম, এর সাথে অতিরিক্ত শুধু আমরা টাকার অঙ্ক বা টাকার পরিমাণটা লিখতাম। তাহলে ক্রয় হিসাব লিখতাম ডেবিট 20,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট লিখতাম 16,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট লিখতাম 4,000 টাকা।
তাহলে এখানে হিসাবের শ্রেণী আমার ক্রয়ের কারণে ব্যয় বৃদ্ধি, ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পদ হ্রাস, প্রদেয় হিসাবের মাধ্যমে আমার দায় বৃদ্ধি। হিসাব সমীকরণের প্রভাব আমার ক্রয় বৃদ্ধি এর মাধ্যমে ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধির মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস। ব্যাংক হিসাব অর্থাৎ সম্পদ হ্রাস, এটাও সম্পদ হ্রাস, প্রদেয় হিসাবের মাধ্যমে দায় বৃদ্ধি। তারপর 20 তারিখ মণিহারি বাবদ খরচ 1000 টাকা। মণিহারি খরচ 1000 টাকা। তাহলে মণিহারি আমার একটা খরচ বা ব্যয়, তাহলে মণিহারি হিসাব ডেবিট আর তাহলে মণিহারি আমার খরচ, এই জন্য মণিহারি আমার ডেবিট আর নগদান হিসাব আমার নগদ টাকা কমে গেল, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তার মানে এর মাধ্যমে আমার মণিহারি বাবদ হচ্ছে ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর নগদানের মাধ্যমে সম্পদ হ্রাস পাচ্ছে। আমাদের যেহেতু সময় একটু সংক্ষেপ, এই জন্য আমরা দ্রুত যাচ্ছি, এখন আর সবকিছু লিখতেছি না। এরপরে আমাদের হিসাব সমীকরণের আলাদা একটা অংশ করতে হবে। এরপর 28 তারিখ চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। তাহলে আমরা পণ্য বিক্রি করছি, এর এগেইনস্টে আমরা চেক পাইছি। তাহলে ব্যাংক চেকের মাধ্যমে বিক্রয় হচ্ছে 10,000 টাকা। তাহলে চেকের মাধ্যমে যদি বিক্রি করি, আমি চেক পেলাম, চেক পাওয়াটাকে আমরা নগদ পাওয়ার সমতুল্য ধরি। কারণ নগদ টাকা আমার হাতে থাকলে যেমন আমি অন্যজনকে আমার হাত থেকে দিয়ে দিতে পারি, আমার পাওনা পরিশোধ করতে পারি, এই টাকা দিয়ে অন্য কিছু কিনতেও পারি নগদ। এইভাবে চেকের মাধ্যমেও, চেক যদি আমার হাতে থাকে তো চেকটাও আমি অন্য কাছে হস্তান্তর করতে পারি, অন্যকে আমার পাওনাদারকে দিতে পারি। এই জন্য চেক পাওয়া যতক্ষণ এটা আমি ব্যাংকে জমা দিব ততক্ষণ এটা নগদ পাওয়ার সামিল। এই জন্য আমরা লিখব নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমার নগদান হিসাব ডেবিট হওয়ার মাধ্যমে, এটা নগদান হিসাব হচ্ছে আমার নগদান হিসাব হচ্ছে আমার সম্পদ হিসাব, আর বিক্রয় হিসাব হচ্ছে আমার আয় হিসাব। আমাদের হিসাবের শ্রেণী এখানে বৃদ্ধি হ্রাসটা লেখার প্রয়োজন ছিল না, কারণ শুধু শ্রেণী নির্ণয়, ব্যয় সম্পদ দায়, ওইখানে আমাদের পাশে ব্যয় বৃদ্ধি বা মালিকানা সত্ত্ব হ্রাস, এর মাধ্যমে সম্পদ বৃদ্ধি, এর মাধ্যমে দায় বৃদ্ধি, এগুলো আমার উল্লেখ করতে হবে। আর 30 তারিখ আমার ছিল সাইনবোর্ড লাগানোর জন্য অর্ডার দেওয়া হলো। ৳4,000। তাহলে সাইনবোর্ড লাগানোর অর্ডার দেওয়া হয়েছে, এখনো আমার কোনো টাকাও দেওয়া হয় নাই, কোনো কাজও হয় নাই, তার মানে এটা আমার লেনদেন না। যদি এমন হইতো যে সাইনবোর্ড লাগানো হয়ে গেছে, টাকা দেওয়া হয়নি, তাহলে আমার লেনদেন হইতো। অথবা টাকা দেওয়া হয়ে গেছে, এখনো সাইনবোর্ড লাগানো হয়নি, তাও লেনদেন হইতো। যেহেতু এখনো টাকাও দেওয়া হয়নি, কাজও হয়নি, এই জন্য আমরা এটাকে এখনো লেনদেন হিসাবে গ্রহণ করতেছি না, তার মানে লেনদেন নয়। তাহলে এভাবে আমাকে
ডেবিট ক্রেডিট ব্যাখ্যা সহ যদি নির্ণয় করতে বলে ব্যাখ্যা করতে বলে আমরা ব্যাখ্যা করব। তাহলে আমাদের এই রিকোয়ারমেন্ট থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের টপিকের জাবেদাকরণটা তোমরা মানে সহযোগিতা পাবা, যে জাবেদাকরণের মূল বিষয় যেহেতু ডেবিট ক্রেডিট নির্ণয় এবং সেই অনুযায়ী টাকা লিপিবদ্ধ করা, তো তোমরা এখান থেকে সেটা সুবিধা পাবা। আর দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে লেনদেনের গুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তাহলে হিসাব সমীকরণে যদি আমরা প্রভাব দেখাই, ঘ নাম্বার রিকোয়ারমেন্ট, আমাদের এখানে মূলধন আছে মালিকানা সত্ত্ব, নগদ টাকা আছে, আমাদের বিক্রয় করছি, চেক প্রদান করছি, অর্থাৎ ব্যাংক হিসাব আছে, নগদ হিসাব আছে, মনিহারি বাবদ খরচ ব্যয় আছে, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় নগদান। আচ্ছা, তাহলে এখানে শুধু নগদ এবং ব্যাংক এই দুইটা টাকার গড়ে আমাদের প্রয়োজন, সম্পদের মধ্যে আর কোনো টাকার দরকার নেই। তারিখ, সম্পদ, নগদান, ব্যাংক সমান দায়, প্রদেয় হিসাব, মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন, আর হচ্ছে ব্যাখ্যা। তাহলে তারিখ 2017 সাল জুন মাসের 1 তারিখ, আমাদের মূলধন আনয়ন করা হয়েছে 2 লক্ষ টাকা। তাহলে আমার নগদ টাকা বাড়বে 2 লক্ষ টাকা, অন্যদিকে মূলধন বাড়বে 2 লক্ষ টাকা। আর মূলধন বা মালিকানা সত্ত্ব কেন বাড়লো সেটা আমরা এখানে ব্যাখ্যার কলামে লিখে দেব, মূলধন বাবদ। তারপর 10 তারিখে 20,000 টাকার পণ্য ক্রয় করে 16,000 টাকার চেক প্রদান। তাহলে 20,000 টাকার পণ্য ক্রয় করছি আর 16,000 টাকার চেক দিলাম। তো 16,000 টাকার চেক দিলে আমার ব্যাংক থেকে কমবে 16,000 টাকা। আর প্রদেয় হিসাব আমার 4,000 টাকা এখনো পরিশোধ করি নাই, তাহলে প্রদেয় হিসাবে আমার বাড়বে হচ্ছে 4,000 টাকা। আর যেহেতু এটা ক্রয় করলে আমার ব্যয় হয়, ব্যয় হইলে আমার মালিকানা সত্ত্ব কমে, মূলধন বা মালিকানা সত্ত্ব আমার কমবে 20,000 টাকা পণ্য ক্রয়। তাহলে 10 তারিখে আমরা 20,000 টাকার পণ্য ক্রয় করলাম, এর মাধ্যমে 20,000 টাকা আমার মালিকানা সত্ত্ব কমলো ব্যয়ের কারণে। আর 4,000 টাকা আমার পরিশোধ করি নাই, প্রদেয় হিসাব আমার বাড়লো। আর 16,000 টাকা ব্যাংক থেকে দিছি, এই জন্য আমার ব্যাংক থেকে কমলো। এখন বলতে পারেন যে স্যার আমাদের তো ব্যাংকের আগে কোনো টাকাই নাই, তাহলে 16,000 টাকা কমলো কিভাবে? এটা আমাদের যেহেতু অঙ্কে এইভাবে দেওয়া আছে, এই জন্য আমরা এফেক্টটা যেহেতু ব্যাংক থেকে কমবে ব্যাংকেই দেখাইলাম, আমরা নেগেটিভ ব্যালেন্স হিসাবেই থাকবে যদি না পরে আমাদের কোনো পজিটিভ ব্যালেন্স আসে। 20 তারিখে মনিহারি বাবদ খরচ 1,000 টাকা, তাহলে মনিহারি খরচ 1,000 টাকা, তার মানে আমার নগদ টাকা কমবে 1,000।
আর মনিহারি খরচ আমার একটা ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, তাহলে মালিকানা সত্ত্ব কমবে 1000 মনিহারি খরচ। আহ 28 তারিখ আমাদের পণ্য বিক্রয় 10,000 টাকা চেকের মাধ্যমে। তাহলে চেক পাওয়া নগদ পাওয়া আমরা বলছি, তাহলে আমাদের নগদ টাকা বাড়বে 10,000 টাকা। আর পণ্য বিক্রি করলে আমার আয় হয়, আয় হলে আমার মালিকানা সত্ত্ব বাড়ে, তাহলে আমার মালিকানা সত্ত্ব বাড়বে 10,000 টাকা। বিক্রয় কেন বাড়লো সেটা আমরা ব্যাখ্যায় লিখলাম। আর 30 তারিখ যেহেতু আমার লেনদেন নয়, সেটা আমার হিসাব সমীকরণে আমরা দেখাবো না। আমাদের নগদান হিসাব ব্যালেন্স আছে 1,90,000 টাকা, ব্যাংকের ব্যালেন্স 16,000 টাকা হচ্ছে ঋণাত্মক, প্রদেয় হিসাবের ব্যালেন্স 4,000 টাকা, মূলধনের ব্যালেন্স 2,10,000 থেকে 1,89,000 টাকা। তাহলে আমার মোট সম্পদ হচ্ছে 1,90,000 থেকে 16,000 টাকা যদি আমরা মাইনাস করি, আচ্ছা আমরা এখানে যোগফল 2,10,000 থেকে 1,09,000, 1,09,000 থেকে আমরা যদি 16,000 মাইনাস করি তাহলে থাকতেছে 9 আর 7 93,000 টাকা। আর এখানে মোট দায় এবং মালিকানা সত্ত্ব হচ্ছে 1,93,000 টাকা। তাহলে আমরা গ নাম্বার রিকোয়ারমেন্টটা সংক্ষেপে করলাম। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন, আমি বলছিলাম প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখন প্রশ্ন দেখব, তোমাদের জন্য যদি রেলিভেন্ট কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের আচ্ছা আরেকটু উপরে জানতো, আচ্ছা বলছো যে একটা পেজে দুই পাশে লেখা যাবে কিনা, তো তোমরা অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবা, কিভাবে পাঠাবা, এই ব্যাপারে বিস্তারিত একটি নোটিশ আজকেই হয়তো তোমরা পেয়ে যাবা। সেখানে বলা থাকবে অ্যাসাইনমেন্টের দুই পাশে, মানে একটা পেজের দুই পাশে লেখা যাবে কিনা। তবে সাধারণভাবে, সাধারণ কথা আমি বলি, সাধারণত অ্যাসাইনমেন্ট যেগুলো ফরমালি জমা দেওয়া হয় সেই ক্ষেত্রে পেজের এক পাশে লিখতে হয়, এটা হলো সাধারণ প্রচলন। তবে দুই পাশে লিখতে পারবা কিনা এই ব্যাপারে হয়তো বা কিছু যদি বলা না থাকে যে দুই পাশে লিখতে পারবা, তাহলে ধরে নিবা এক পাশেই লিখতে হবে, কারণ এটা হলো নর্মাল প্র্যাকটিস। অ্যাসাইনমেন্ট লিখতে এক পাশে লেখা হয়। আজকে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবা, কিভাবে জমা দিবা সেই ব্যাপারে আর একটু বিস্তারিত গাইডলাইন হিসাবে একটা নোটিশ আশা করি আজকে তোমরা পেয়ে যাবা। তারপর খতিয়ান কি শুধু খ এর জাবেদার আলোকেই হবে নাকি সকল লেনদেনের আলোকে হবে? তো যেহেতু খতিয়ান আমরা করি জাবেদা থেকে, সেই হিসাবে খ নাম্বার রিকোয়ারমেন্টে যেহেতু জাবেদা করতে বলা হয়েছে সেই হিসাবেই আমাদের খতিয়ান হওয়ার কথা। তবে কেউ যদি সবগুলো লেনদেন এর খতিয়ানে ইনক্লুড করে, যেমন তবে আমি মনে করি যে যেহেতু এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, জানুয়ারি মাসের শেষের ওপেনিং ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে, অর্থাৎ ফেব্রুয়ারির ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, তোমরা যদি খতিয়ান করতে চাও তাহলে কিন্তু ওপেনিং ব্যালেন্স দিয়ে করতে হবে। যে খতিয়ানটা করবা ওই খতিয়ানের যদি ওপেনিং ব্যালেন্স থাকে, যেমন দেনাদার অথবা পাওনাদার,
তাহলে কিন্তু ওপেনিং ব্যালেন্স দিয়ে করতে হবে। কাজে যদি শুধু জাবেদার গুলাও করো তাহলে কিন্তু ওপেনিং ব্যালেন্স গুলো দিয়ে তারপরে জাবেদার এফেক্ট গুলা দেখাবা। আর যদি কেউ সবগুলা করো তাও কোনো সমস্যা নেই। কুরিয়ারে কিভাবে পাঠানো যাবে, কুরিয়ারে এই ব্যাপারেও গাইডলাইন আজকে পেয়ে যাবা নোটিশে। তারপরেও যতটুকু আমার জানা সেটা বলে রাখি, যেই ডিপার্টমেন্টের অ্যাসাইনমেন্ট ওই ডিপার্টমেন্টের ঠিকানা দিয়ে পাঠাবা। যেমন হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট, তাহলে তুমি বরাবর বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, এই ঠিকানায় পাঠাবা। এই ব্যাপারে আরো বিস্তারিত গাইডলাইন আজকে নোটিশে দিয়ে দিবে তোমাদেরকে। তারপর নিচে আর কিছু নাই। আচ্ছা, তাহলে তোমরা নোট কাভার পেজে কি লিখবা সেই ব্যাপারেও নোটিশ দিয়ে দিব। তোমাদের কাভার পেজের ফরম্যাট দিয়ে দিবে যে কাভার পেজে এই ইনফরমেশনগুলো থাকবে। তোমাদের নোটিশ ঠিকানা কি হবে সেইগুলো দেওয়া থাকবে। কাজে আশা করি তোমরা নোটিশগুলো একটু ফলো করবা। তোমাদের এই ইনফরমেশনগুলো ঢাকা কলেজের ওয়েবসাইটে পাবা, তোমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকেও পাবা। তো তোমরা নোটিশগুলো একটু খেয়াল করবা, ওই অনুযায়ী কাজ করবা। আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।